দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ডক্টর ইউনূসের খেলা সবেমাত্র শুরু হয়েছে। ইন্ডিয়াপন্থীরা যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিল এবং ইন্ডিয়ার কিছু মানুষ যখন বর্ডারে চলে এসেছিল, মানে তারা বাংলাদেশে ঢুকে তারা চট্টগ্রাম দখল করে ফেলে, তখন মানে ডক্টর ইউনূস সাথে সাথে কোনো রকম বিবৃতি দেয় না। তখন বুঝেছিলাম যে ডক্টর ইউনূস নিশ্চিত কোনো একটা গেম খেলতেছে। এইবার সেই গেম প্ল্যান ফাঁস হয়েছে। ডক্টর ইউনূস মানে তিনি হচ্ছেন একজন মাল, তাকে মাল বলাই যেতে পারে, কারণ তিনি ইন্টারন্যাশনাল লেভেলে খেলেন। তিনি ওই মোদি আর অং সান সুচিদের সাথে খেলার লোক না, তিনি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার লোক। এটা সেটাই প্রকাশ পেয়েছে। এবার তার ইউনূসের হাবভাব দেখে মোদি নিজের মানে অন্ডকোষ খুঁজে পাচ্ছে না। মানে এখন মোদি বুঝতেছে যে এটা গেল কোথায়, এটা যে নিজের পেটের ভিতর ঢুকে গেছে ভয়তে, সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে। কারণ এখন তারা চাচ্ছে শান্তি। এখন ইন্ডিয়া যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তারা ভেবেছিল যে বাংলাদেশ ভয় পেয়ে যাবে, কারণ মোদী সরকার তিনি সবসময় বাংলাদেশি মানুষদেরকে বা বাংলাদেশকে গোলাম হিসেবে রাখতে চেয়েছে, আর তিনি সে গোটা 15-16 বছর সেইটাই তিনি করছেন। আর আওয়ামী লীগ সরকার বা দল হাসিনা, শেখ হাসিনা সেইটাই কিন্তু চাচ্ছিল যে কোনোভাবেই যেন পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে না পারে এবং ইন্ডিয়া থেকে সরাসরি সাহায্য পাবে। এবং ইন্ডিয়া যেভাবে চাবে, বাংলাদেশকে বিধবা স্ত্রীদের মতো ব্যবহার করছে ইন্ডিয়া, আর সেই ইন্ডিয়ার দাসত্ব বা গোলামি করে গেছে শেখ হাসিনা। সেই জন্য পালিয়ে যাওয়ার সময় আর কোনো রাস্তা না পেয়ে তিনি ইন্ডিয়া পালাইছেন। এবার মোদী সরকার ভেবেছিল যে মানে ডক্টর ইউনূস যখন ক্ষমতা এসেছে তখন তিনি কিন্তু সকলের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং মোদী সরকারকেও কিন্তু আহ্বান করেছিলেন যে আপনি বন্ধু হন, কারণ এক প্রতিবেশী রাষ্ট্র, আপনি যদি বন্ধু হন তাহলে দুই দেশেরই উপকার হবে, দুই দেশেরই লাভ হবে। কিন্তু মোদী সরকার বা ইন্ডিয়া, তাদের তো মানে বন্ধু দরকার নাই, তাদের দরকার গোলামি। কিন্তু ইউনূস সরকার বা ইউনূসের নেতৃত্বে যারা রয়েছে, যে সমস্ত সেনাবাহিনী রয়েছে, তারা তো আর ওই গোলামি স্বীকার করতে রাজি না। তারা তাদের অস্তিত্ব বা তাদের যে ক্ষমতা সেটা প্রকাশ করতে ব্যস্ত এবং তাদের সাথে এবার সহমত। এবং ডক্টর ইউনূস এইখানে আপনারা দেখেন, এই ভিডিওতে দেখেন যে খেলাটা শুরু করে দিয়েছে ডক্টর ইউনূস। এখানে পাকিস্তানের গভর্নর বা পাকিস্তানের যেই সেনাপ্রধানরা রয়েছে তারা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সরাসরি যোগাযোগ, এবং ডক্টর ইউনূস পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছে। এবং পাকিস্তানের জনগণ তারা চাচ্ছে বাংলাদেশে এসে যেভাবে হোক মানে বাংলাদেশের যে সমস্ত রাজ্যগুলো ইন্ডিয়া দখল করে নিয়েছে, কলকাতা সহ, সেগুলো দখল করতে। এখন মোদী সরকার তিনি ভয় পাচ্ছেন এই জন্য, কারণ মোদী সরকার তিনি এক এক করে তার পাশের যত ধরনের দেশ রয়েছে সকলের সাথে তিনি শত্রুতা তৈরি করেছেন। কোনো একটা দেশের সাথে ইন্ডিয়ার সাথে কিন্তু মিল নাই। এমনকি নিজের ইন্ডিয়ার নিজের পেটের ভিতরে যে দলগুলো রয়েছে, সে মানে যে অঙ্গরাজ্যগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এখন মিল নাই। যার ফলে এখন ইন্ডিয়ার সেনাবাহিনীগুলো একেবারে কুকুরের মতো মারা যাবে। কারণ হচ্ছে যুদ্ধ মোদী শুধু অর্ডার দিতে পারে বা যুদ্ধ বাজিয়ে দিতে পারে। ওই চা বিক্রেতা আর কোথায় হচ্ছে ডক্টর ইউনূসের প্ল্যান, তো ওই যুদ্ধ বাজিয়ে যে চা বিক্রেতা তিনি আমেরিকা বা অন্য কোনো দেশে সেফ এক্সিট নিয়ে নেবে, কিন্তু যুদ্ধের কারণে ইন্ডিয়ার কিছু নিরীহ মানুষ মারা যাবে। এর কারণ হচ্ছে, এবং ইন্ডিয়ার যেই 7 সিস্টার রয়েছে সেগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ এই 7 সিস্টার রক্ষার জন্য সেখানে কিন্তু সেনা মোতায়েন করা রয়েছে ইন্ডিয়ার। এবং চীন যাতে কোনোভাবে ইন্ডিয়ার প্রতি আক্রমণ না করে, কারণ চীনের সাথেও কিন্তু ইন্ডিয়ার দ্বন্দ্ব চলতেছে। চীন তারা কিন্তু অস্ত্র সজ্জে মানে একদম সজ্জিত একটা দেশ, তারা কিন্তু সবসময় চাবে ইন্ডিয়ার তাদের সাথে যে অন্যায় করছে সেটার প্রতিশোধ নিতে। যে কারণে ইন্ডিয়া ওই চীনের বর্ডারে সেখানে সেনা নিযুক্ত করছে। বাংলাদেশের বর্ডারে বিজিবি বা বিএসএফ, তারা কিন্তু বিএসএফ নিযুক্ত করছে, সেনাবাহিনী সেখানে সবসময় নিযুক্ত আছে। 7 সিস্টার নিজেদের অঙ্গরাজ্যগুলো সেগুলো রক্ষা করার জন্য সেখানে সেনা নিযুক্ত। সুতরাং যদি যুদ্ধ লাগে তাহলে ওই সমস্ত সেনাবাহিনীগুলোকে নিয়েই তো সেনা যুদ্ধ করবে, তাই না? তখন ওই যখন চীনের সীমান্ত থেকে সেনাবাহিনীরা এসে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, তখন চীন অবশ্যই ইন্ডিয়া দখল করে ফেলবে। আর পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার জাতশত্রু। মানে জাতশত্রু বলতে যা বোঝায় সেটা হচ্ছে পাকিস্তান কোনোভাবেই, পাকিস্তানকে যদি ইন্ডিয়া 200 কোটি মানে সোনা দিয়েও ভরে ফেলা একটা রাজ্য, তারপরও পাকিস্তান কখনো ইন্ডিয়ার সাথে লেয়াজু করবে না। এবং পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই F-16 তার যুদ্ধ জাহাজ বাংলাদেশকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, এবং যে কোনো মূল্যেই হোক তারা ইন্ডিয়ার সাথে এই যুদ্ধে বাংলাদেশের সহযোগিতা করবে। এবং পাকিস্তানের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বাংলাদেশের থেকে যদি কোনো মানুষ, এখানে তারা ইন্ডিয়াকে উল্লেখ করে না, কোনো দেশ যদি চোখ তুলে তাকাতে চায় তাদের চোখ উপড়ে ফেলবো, চোখ খুশি উঠে ফেলবো। যে কারণে এখন যুদ্ধের আভাস দিয়ে
ইন্ডিয়া নিজেই বিপদে পড়ে গেছে এবং ইন্ডিয়ার বিএসএফ বা সীমান্ত রক্ষা বাহিনী তারা কিন্তু মার খাচ্ছে। চলুন দর্শক ডেস্ক রিপোর্ট থেকে বিস্তারিত একটু জেনে আসি কিভাবে ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশের যুদ্ধের নাম শুনে পালিয়ে যাচ্ছে এবং কিভাবে তারা মার খেয়ে সীমান্ত ছেড়ে দিচ্ছে বাংলাদেশের জন্য। দেখে আসি ডেস্ক রিপোর্ট থেকে। ভিডিওটি লাইক দিয়ে দিবেন, নিজের মতামত কমেন্ট অপশনে লিখবেন। চলুন আমরা সেই বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। বিশ্বে 2024 সালের সামরিক শক্তির বিবেচনায় 145 দেশের মধ্যে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আধুনিক প্রশিক্ষণের প্রশিক্ষিত চৌকস সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত। দেশের প্রয়োজনে যারা নির্ভীক, দুর্বার, ক্ষিপ্র, দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার, শাহাদাত যাদের প্রিয়, তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না। এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর 2 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন। 19 এপ্রিল রাতে শুরু হলো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এর মধ্যে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ির সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। তবে যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআরের আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি। এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ সময় বিএসএফ সেখানে 6টি গুলি ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো বিডিআর কাছে সারেন্ডার করে। পরে বিডিআর পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয়। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে, কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা। সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক, সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা। ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও 7 সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে, কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ পায়। ইন্ডিয়ার সাথে কখনো আমাদের খারাপ সম্পর্ক ছিল না, আমরাও যুদ্ধ চাই না, আমরাও শান্তি চাই, কিন্তু এখন তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ আমরা চাই, তাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই, কিন্তু তারা আমাদের দেশকে নিয়ে মানে গোলামি চাইবে যে তারা যা বলবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তারা আমাদের দেশের উপর দিয়ে তাদের এক রাজ্য থেকে আর এক রাজ্যে মালামাল যায়, কিন্তু বাংলাদেশের বর্ডারের ভিতরে যখন আসে তখন আমরা দেখতেও পারবো না, সেটা চেকও করতে পারবো না যে সেটার ভিতর কি আছে। এইরকম মানে এক পাশা এই যে নিয়ম নীতিগুলো, এটার বিরুদ্ধে এখন বাংলাদেশের সকল মানুষ এবং বাংলাদেশের সেনাবাহিনীদের সাথে এখন সাধারণ মানুষ, কারণ সেনাবাহিনী এখন দেশের জন্য কাজ করে, কার গোলামি না, কোনো সরকারের গোলামি করতেছে না। বাংলাদেশের অবকাঠামো রক্ষার্থে সেনাবাহিনী কাজ করতেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারাও তো দেশের বিচারে তারাও তো এক, কারণ তারাও তো চাইবে না যে বাংলাদেশের সার্বভৌমত্ব কারো হাতে চলে যাক। বাংলাদেশের মানুষের সাথে এখন সেনাবাহিনী, সাধারণ মানুষ সবাই ঐক্যমত যে ভারতের দাসত্ব বা ভারতের গোলামি আমরা করবো না, তাতে নিজেদের জীবন থাকুক অথবা না থাকুক। আপনিও কি আসলে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ কখনো লেগে যায়, আপনিও কি আপনার জীবন দিয়ে হলেও দেশ রক্ষা করবেন? সেই জন্য প্রস্তুত আছেন কিনা কমেন্ট অপশনে লিখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।